নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্যবাহী বৈশাখী চ্যানেলের সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো গল্প পাপের ফল, প্রাপ্তবয়স্ক শ্রোতা বন্ধুদের জন্য। গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্যবাহী বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্যবাহী বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো পাপের ফল। গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি অবশ্যই প্রাপ্তবয়স্ক এবং প্রাপ্তবয়স্ক শ্রোতা বন্ধুদের জন্য। এই গল্পটি সম্পূর্ণরূপে কল্পনা প্রসূত, যদিও কিছু ক্ষেত্রে বাস্তব ঘটনার ছোঁয়া থাকতে পারে। এটি লেখকের কল্পনার সাথে মিশ্রিত একটি সৃষ্টিশীল উপস্থাপন। গল্পটি কোনো ব্যক্তি, ঘটনা বা প্রতিষ্ঠানের সাথে মিলে গেলে তা নিতান্তই কাকতালীয়। এই গল্প শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। আরে করো কি? ল্যাপটপটায় জল ফেলে দিলে। ঠাকুরের ফুল আর একটু গঙ্গার জল। আহ, সাথে কি তোমাকে গাইয়া বলি? শোনো। রাগ করছো কেন? আমি তো তোমার ভালোর জন্য। অনেক ভালো করেছো। এখন যাও দেখি, যাও এক কাপ চা করে নিয়ে এসো। বাপ রে বাপ, কখন থেকে বসে রয়েছি। আমি পুজো করছিলাম। আসলে পুজো করতে বসলে আমার একটু বেশি সময় লাগে। হ্যাঁ, আগে জানলে আর বিয়েই করতাম না তোমাকে। মুখটা একেবারে ফ্যাকাশে হয়ে যায় পুষ্পর। অনেকক্ষণ ওর মুখের দিকে চুপচাপ তাকিয়ে থাকে পার্থ। তারপরে বলে, কি হা করে কি দেখছো? যাও এক কাপ চা নিয়ে এসো। যাচ্ছি। পুষ্প সামনে থেকে সরে গেলে পার্থ মাথায় ঠেকিয়ে যাওয়া ওই ফুলের সামান্য একটু জল আর ল্যাপটপের ওপরে কয়েক বিন্দু জল ফোঁটা মোছার জন্য ব্যস্ত হয়ে পড়ে। মুছতে মুছতে বলে, তা সালা, কে জানলে আগে এই গাইয়াকে বিয়ে করতো। সাদে বলে, এই গাইয়ার সঙ্গে কি আর শহরে মেয়ের কোনো মিল পাওয়া যায়? দূর। অসহ্য লাগছে পার্থর বিয়ের পর থেকেই পুষ্পর ব্যবহার। পার্থ যে খুব একটা বিয়ে করতে নারাজ ছিল তা কিন্তু নয়। বরাবরই বাবা মায়ের পছন্দ করে দেওয়া পাত্রীর প্রতি তার একটা আকর্ষণ ছিল। বন্ধু বান্ধবের মহলে দেখেছে সকলে প্রেম করে বিয়ে করে কত বিপদেই না পড়েছে। বউগুলো নাকে দড়ি দিয়ে ওদেরকে না চায়, কিন্তু পার্থ চেয়েছিল একটু অন্যরকম। না, পুষ্প অশিক্ষিত নয়, রীতিমতো গ্রামের গ্র্যাজুয়েট মেয়ে। ভালো নাম্বার নিয়ে পাশ করেছে। বাবার মুদিখানা দোকান আছে, মা বাচ্চাদেরকে পড়ায়। সেই ঘরের মেয়ে পুষ্প এমন পুজো আচ্চাতে যে বিশ্বাস করবে এইটা পার্থর জানা ছিল না। দেখতে শুনতে পুষ্প একেবারে খারাপ নয়, চলনসই। গায়ের রংটা হালকা ময়লা হলে কি হবে, বিয়ের পরে রং খুলে গিয়েছে। পার্থ প্রথম যেদিন ওর ছবি দেখেছিল সেই দিন ওর মোবাইলে সকলেই হাসাহাসি করে উঠেছিল, কারণ ছবিটা সকলের সামনেই খুলে বসেছিল। সে বুঝতে পারেনি এমন গেঁয়ো শাড়ি পরা একটা মেয়ের ছবি বাবা পাঠাবে। তারপরে সামনাসামনি ছবি দেখে পার্থ বেশ খানিকটা নিশ্চিন্ত হয়েছিল। না, মেয়েটা একেবারে গাইয়া নয়। তারপরই 2 মাসের মধ্যেই 4 হাত এক হয়ে যায়। বিয়ের আগে পুষ্পর সাথে খুব একটা কথা হয়নি পার্থর, কারণ সে শহরে কাজে খুব ব্যস্ত। তারপরে বিয়ে করে নতুন বউ নিয়ে আসবে বলে ফ্ল্যাট গোছানোরও একটা ব্যাপার থাকে। বন্ধু মহলের সকলে মিলে রীতিমতো হুম্বিতুম্বি করে ফার্নিচারের দোকানে নিয়ে কয়েক লাখ টাকা খরচ করিয়ে দামি দামি ফার্নিচার ঘরে ঠাসিয়ে পুড়ে দিয়েছিল। তারপরে তো রান্নাঘর আছেই। বিয়ের ফুলসজ্জার পরের দিনই পুষ্পকে নিয়ে পার্থ চলে আসে। সাজানো সুন্দর ফ্ল্যাট দেখে রীতিমতো অবাক হয়ে গিয়েছিল পুষ্প। পার্থ বলেছিল, দেখো তোমার পছন্দ হয় কিনা। পছন্দ হবে না মানে? খুব সুন্দর। আমার বাড়ির ঘরটা তো তুমি দেখেছ, মাটির মেঝে,
লেপে পুছে রাখতে হয়। আমার কত স্বপ্ন ছিল এমন সুন্দর। বলে মেঝের ওপরে মোজাইকের ওপরে পা দিতেই সেই ঠান্ডায় শরীরটা কেঁপে উঠল পুষ্পর। পাশে দাঁড়িয়ে থাকা পার্থর বুকে হাত দিয়ে চেপে বলল, ও বাবা গো, কি ঠান্ডা। ঠান্ডা নয়, এমনই হয়। গরমে কষ্ট হবে না, শীতে একটু অসুবিধা হবে, যদিও রুম হিটার আছে। আর এখন তো আমার হিটারেরও প্রয়োজন নেই। বলে পার্থ পুষ্পকে জড়িয়ে ধরেছিল। তারপরে ওর ঠোঁটে স্পর্শ করে বলেছিল, তোমার গরমেই আমার শরীর গরম হয়ে যাবে। ছাড়ো, দুষ্টুমি করো না। না, কালকে রাতে ভালো করে হয়নি, তাড়াহুড়ো করে শুয়ে পড়লাম। তারপর তোমারও ঘুম পাচ্ছিল। আজকে কিন্তু একটা সুযোগ দিও প্লিজ। দেব, সব দেব। আগে সরো, নিজের ঘরটা দেখে নি। অনেক বড় লাগেজ নিয়ে এসেছে পুষ্প। হ্যাঁ, বিয়ের পরে সংসার গোছাতে গেলে সবকিছুই তো লাগে। কিন্তু ব্যাগ খুলে যখন আরাধ্য দেবতার মূর্তি বার করেছিল, তখনই পার্থর মুখটা ফ্যাকাশে। বন্ধু বান্ধবের মহলে যারা রয়েছেন তারা কেউই এই ঠাকুর দেবতায় একেবারেই বিশ্বাস করেন না। কিন্তু পুষ্প একদম অন্যরকম। এর তুমি কোথায় রাখবে? কেন, আমার শোবার ঘরে আমার ঠাকুর থাকবে। তা কি করে হয়? ওটা তো আমাদের ঘর, ঠাকুরের ঘর তো না। কি যে বলো তুমি, ঠাকুরের জন্য আবার আলাদা ঘর লাগে নাকি? মনের ভেতরে আসন পাতলেই তাকে বসানো যায়। সরো দেখি কোথায় রাখা যায়। ঘরের এক কোণে ঠিক জায়গা হয়ে গিয়েছে তার ভগবানের। দিন রাত সেখানে ধূপধুনো জ্বলছে আর পুজো হচ্ছে। প্রথম প্রথম পার্থর খুব একটা খারাপ না লাগলেও এখন এই প্রত্যেক দিন ভোরবেলা ঘুম থেকে উঠে পুষ্পর পুজো দেওয়ার পদ্ধতি আর সংস্কৃত মন্ত্র উচ্চারণ রীতিমতো বিব্রত করে তুলেছে পার্থকে। ভালো লাগে না। আর প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠেই আগে পুজো আচ্চা সেরে তারপর রান্নাঘরে চা করতে যাওয়া। মাঝে মাঝে তো পার্থ মনে করে একটা কাজের লোক রেখে দিলে বরং ভালো হয়। সকালবেলা উঠে অন্তত এক কাপ চায়ের জন্য তো আর হন্যে হয়ে বসে থাকতে হবে না। পুষ্প চা নিয়ে এসে দাঁড়িয়েছে। পার্থ কাপটা নিতে গিয়ে দেখল মাথায় পুষ্পর এতক্ষণ তোয়ালে বাঁধা ছিল, এখন সেই তোয়ালে খোলা, সিঁথি ভর্তি সিঁদুর, কপালে টিপ, পরনে লাল টুকটুকে শাড়ি, ম্যাচিং ব্লাউজ, হালকা সোনার গয়না পরে রয়েছে। নতুন বউ দেখলেই বোঝা যায় গায়ের ময়লা রংটা কি সুন্দর যেন হলদে রঙে পরিণত হয়েছে। গত রাতের আদরের কথা মনে করতেই সারা শরীরটা কেঁপে ওঠে পার্থর। নতুন বিয়ে হয়েছে ওদের, তাই কোনো রাতেই এখন আর ভালোবাসা থেকে বাদ পড়ে না। কিন্তু গতকালকে একটু বাধা দিচ্ছিল পুষ্প, যদিও তারপরে আর একদমই পার্থকে নিজের থেকে সরিয়ে দিতে পারেনি। ফুলসজ্জার দিনটা মনে পড়ে পার্থর। সেই দিন যখন পুষ্পকে বলেছিল ভালোবাসার কথা, তখন পুষ্প জিজ্ঞেস করেছিল, তোমার কোনো বান্ধবী নেই? বান্ধবী? কেন? না, আমি শুনেছি শহরের ছেলেদের নাকি অনেক গার্লফ্রেন্ড থাকে। তাই তোমার নেই বয়ফ্রেন্ড? বাবা পাগল, এখানে বয়ফ্রেন্ড করলে বাবা একেবারে কেটে ফেলে দিত। তাই তুমি কখনো ছেলেদের সঙ্গে মেশোনি? মিশেছি, ওই হারুর সাথে আর পাঁচুর সাথে। ওরা আবার কে? আমাদের বাড়ির কাজের লোক। ওই বাবার ধান চালের ব্যবসা দেখাশোনা করে, আর বাবার যে মুদি দোকানটা আছে ওটা বেশিরভাগ সময় পাঁচুদাই চালায়। বাহ, তাহলে তো এসেছো ওদের সংস্পর্শে। ও বাবা, সংস্পর্শে? তোমার মাথা খারাপ? তুমি কি বলতে চাইছো? আজ পর্যন্ত কোনো ছেলে তোমার হাত ধরেনি? মরি মরি, কেন ধরবে? আমি আমার দেবতার পায়ে জল ঢালি, তাকে সবসময় বলি তার মতো যেন আমার বর হয়। তার মতো বর মানে? ও মা, তুমি শোনোনি শিব ঠাকুরের কথা? সতী মরে গেলে শিব ঠাকুর পাগল হয়ে গিয়েছিল। হেসে উঠেছিল পার্থ। মুখটা কালো হয়ে গিয়েছিল পুষ্পর। পার্থ পকেট থেকে সোনার রিংটা বার করে ওর হাতে পরিয়ে দিয়ে বলেছিল, আর দেরি করা যাবে না, তাহলে তো শুভ লগ্ন পেরিয়ে যাবে, তখন আবার তোমার দেবতাও রাগ করবে। পুষ্পর মুখে তখন এক রাশ লজ্জা। পুষ্পর মাথা লাল চেলির ওড়না সরিয়ে ওর শরীর থেকে একটা একটা করে পোশাকের আবরণ সরাতেও বেশ খানিকটা বেগ পেতে হয়েছিল পার্থর। কিন্তু যখনই সে নিজের বাহুডোরের মধ্যে পুষ্পর নরম নিটোল শরীরটাকে আবিষ্কার করলো, আর যখন প্রথম বুঝতে পারল স্বামী তার কাছে সর্বপ্রথম পুরুষ, কারণ পুষ্পর শরীরটা প্রত্যেক স্পর্শে কেঁপে উঠেছিল।
প্রথম পুরুষের স্পর্শে নারীর চোখে জল আসে। পুষ্পরও তাই এসেছিল। ব্যথা লেগেছিল, আর তার সাথে সাথে হাতের অঙ্গুলি স্পর্শেই বুঝতে পেরেছিল পার্থ এই মেয়ে সত্যিই সতী। এতে পার্থর মনের ভেতরে পুষ্পর প্রতি ভালোবাসাটা 20 গুণ বৃদ্ধি পায়। দেখে শুনে বিয়ে করার বোধহয় এটাই মজা। তারপর রাত বাড়তেই পুষ্প বলেছিল, আর পারছি না গো, আর সহ্য হচ্ছে না যন্ত্রণা, এবার তুমি ওঠো। তাই? খুব লাগছে? খুব, আর ভাল লাগছে না। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও। পার্থ সারা রাত পুষ্পকে বুকের মধ্যে চেপে ধরে শুয়েছিল। পরের দিন সকালবেলা হুড়ো তাড়া করে উঠে কোনো রকম দুটো নাকে মুখে গুজেই বেরিয়ে পড়েছিল ওরা গাড়ি করে। যদিও দুষ্টুমি করতে করতেই এসেছে স্ত্রীর সাথে। এমন স্ত্রী পাওয়া ভাগ্যের ব্যাপার। অফিস যেই দিন জয়েন করবে সেই দিনই সকলকেই বলতে হবে। ওদের ফুলসজ্জার অভিজ্ঞতার কথা তো শুনেছে এক একজনের। কারো বউ মেরে মাথা ফাটিয়ে দিয়েছে, কারো বউ আবার সারা রাত ওপরে নিজেই রাজত্ব করেছে, বন্ধুগুলোকে ওঠার একটা চান্স পর্যন্ত দেয়নি। সেইখানে পুষ্প, যে কিনা সারা রাত স্বামীর বাহুডোরের নিচে থেকেই সব রসনা গ্রহণ করেছে। পুষ্পকে হাঁ করে দাঁড়িয়ে থাকতে দেখে পার্থ বলে, কি ব্যাপার দাঁড়িয়ে রয়েছ? তোমার চা খাওয়া হয়ে গেলে কাপটা নিয়ে যাব না? হো, বলছি আজ আমার সকাল সকাল বেরোতে হবে। আমি জানি, আমি রান্না চাপিয়েই দিয়েছি। বলছি শোনো, ঘরে অনেক কিছু বারন্ত, একটু এনে দেবে? তোমায় টাকা দিয়ে যাচ্ছি, তুমি নিয়ে এসো। ধুর, এটাই তো আমার ভাল লাগে না। চিনি না, জানি না, সবে মাত্র কয়েকদিন হলো এসেছি। হো, এইটা ব্যাপার? তা ব্যাপার না, দেখো তো আমি এখন কি করি। কলিং বেলটা বেজে ওঠে। ফ্ল্যাটে ওরা ছাড়া আর কেউ থাকে না। আশেপাশে আরো কয়েকটা পরিবার, তবে কেউ কারোর সাথে খুব একটা আলাপও করে না, কথাও বলে না। বিয়ের পরপর পুষ্পর বাপের বাড়ি থেকে কয়েকজন এসে ঘুরে গিয়েছে পুষ্পর ফ্ল্যাটে। দেখে বলেছে, তোর কপাল ভারী পুষ্প, সত্যি শিবের মাথায় জল ঢেলে তোর অনেক লাভ হয়েছে, একেবারে শিবের মতো বর পেয়েছিস। আশীর্বাদ করো মাসি, এই শাঁখা সিঁদুর আমার যেন অক্ষয় হয়। হবে রে হবে, ঠিক হবে, ও নিয়ে চিন্তার কি আছে। পার্থর বাড়ি থেকেও আত্মীয় স্বজনেরা এসেছে, পুষ্পকে মন ভরে আশীর্বাদ করেছে। মেয়ে হিসাবে সে খুব একটা খারাপ না, আর স্ত্রী হিসাবে তো নয়। এখন আবার কে এলো দেখো তো। ব্যস্ততার সময় পেপার দিয়ে গিয়েছে, সে তো ভোরবেলা, ওই তো তোমার সামনে। হো, লক্ষ্যই করিনি। তা লক্ষ্য করবে কি করে? সারাদিন তো আমার দিকে হাঁ করে তাকিয়ে থাকো। কি বললে? আমার দিকে তাকিয়ে থাকো। হ্যাঁচকা টান মেরে পুষ্পকে নিজের কোলের ওপরে বসিয়ে দেয় পার্থ। তারপরে ওর ঠোঁটটা ধরে তো চুমু খেতে যাবে, সঙ্গে সঙ্গে ওর ঠোঁটে হাত রেখে পুষ্প বলে, খবরদার, এখন আমাকে একদম ছোবে না, যা কিছু রাতে। তাই? সত্যি? গত রাতে দাওনি কেন? কোথায়? তুমি জোর করে সব নিয়ে নিয়েছো। তাই? আমার অধিকার আমি নেব না? সে তো আছে, গত রাতে ভালো লাগছিল না, শরীরটা কেমন আনচান করছিল। জ্বর এসছে? কি ব্যাপার বলো? আগেই নিশ্চয়ই শরীর খারাপ বাঁধিয়ে বসে আছো, ওষুধ খাবে না বলে আমাকে বলছো। আমি তোমায় আবার চিনি না, তোমার সব টোটকা ফোটকা। হরে বাবারে, রাগ দেখো। রাগ করো কেন এত? ইস, কলিং বেলটা বেজেই চলেছে। তুমি খুলবে না আমি খুলবো? না না, আমি বরং স্নানে যাই, তুমি খোলো। আর বলছি, সিদ্ধ সাধ্যা যা হয় দুটো তাড়াতাড়ি করে দাও, এই দুটো খেয়ে আমার বেরোতেই হবে, খুব জরুরি দরকার আছে। আগে ছাড়ুন মশাই, আমি উঠবো কি করে? তুমি কেমন যেন বদলে গিয়েছো। কেন মানে? পুষ্পর মনটা ভার হয়ে যায়। এই তো, ভয় পেলে তো? জানতাম ভয় পাবে। সবসময় আমাকে খেয়া পাও তুমি, ভাল লাগে না। ছাড়ো, দরজাটা খুলি। ছাড়বো না। কি করবে? কি আর করবো, করার কিছু আছে নাকি? বলে পুষ্প হেসে ফেলে। পার্থ হাসে, বলে, নানু যাও, কে এসে দেখো, আর যেই আসুক আমাকে ডাকলে কিন্তু একদম আমাকে ইয়ে করবে না। মানে তোমায় ডাকলে তুমি সাড়া দেবে না? দরকার তো হতে পারে। চুপ করে বসো দেখি, আমি দরজাটা খুলি। আসি। দরজাটা খোলে পুষ্প। একটা সুন্দরী মেয়ে দাঁড়িয়ে, চোখে চশমা পরা, পরনে শাড়ি, স্লিভলেস ব্লাউজ, ঘাড়ে ব্যাগ, ঠোঁটে লিপস্টিক দেওয়া, মাথার চুলগুলো ঘাড় পর্যন্ত ছাড়া রয়েছে, চুলের শেষ প্রান্তটা কেমন যেন লালচে রঙের। পুষ্প খানিকক্ষণ দেখে থতমত খেয়ে যায়।
তারপরে বলে, কাকে চাই? কে আপনি? হ্যাঁ, তুমিই বোধহয় পার্থর বউ, তাই না? হ্যাঁ, আমি ওর বউ, পুষ্পমালা। আপনি? পার্থ কোথায়? ও তো। পুষ্প, কে? কে একটা তোমায় খুঁজছে। এই মুহূর্তটা পুষ্প একবার তাকায় তার স্বামীর দিকে, আর তাকায় মেয়েটির দিকে। মেয়েটি চোখের চশমাটা খুলে পার্থর দিকে তাকিয়ে রয়েছে। পার্থ হাঁ করে তাকিয়ে রয়েছে মেয়েটির দিকে। পার্থর মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। পুষ্পর আর বুঝতে বাকি রইল না ওর স্বামীর কোনো ঘনিষ্ঠ বান্ধবী হয়তো। যতই হোক পুষ্প পড়াশোনা জানা মেয়ে, আধুনিকতার স্পর্শ তার শরীরে আছে। ভদ্রতার খাতিরে পুষ্প বলল, আসুন না, ভেতরে আসুন। মেয়েটি ঘরে ঢুকতেই পুষ্প দরজাটা বন্ধ করে দিল। পার্থর দিকে এগিয়ে যাচ্ছে মেয়েটা। পার্থ বিভোর দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে বলল, অনামিকা? যাক, চিনতে পেরেছ তাহলে। তোমার স্ত্রী? আচ্ছা, তোমার বিয়েতে তো আমাকে নিমন্ত্রণ করলেই না। কই, পুষ্প বললে তাই না তোমার নামটা? খুব সুন্দর নাম। এই নাও। এ বাবা, এসব আমি নিতে পারবো না। কেন? আমি তোমার স্বামীর ঘনিষ্ঠ বান্ধবী, বুঝলে? এই গিফট তোমাকে নিতেই হবে। হাতের অনামিকা থেকে একটা হীরের আংটি খুলে পরিয়ে দেয় মেয়েটা। পার্থর মুখের দিকে তাকায় একবার পুষ্প। পার্থ হ্যাঁ না কিছুই বলে না, কিন্তু মেয়েটা জোর করে পরিয়ে দিতেই পুষ্পও কিছু বলতে পারে না। আপনি বসুন, আমি একটু চা করে নিয়ে আসি। চা করবে? করো। কিন্তু পার্থ, তোর এখন বেরোনোর সময় না? হ্যাঁ, স্নানে যাচ্ছিলাম। ও, তাহলে পুষ্প কিছু করতে হবে না। পার্থ তো বেরোবে, আমিও ওর সঙ্গে বেরিয়ে যাব। আমারও অফিসে কাজ আছে। তুই এত বছর পর? হোমা, নতুন এলাম তো, ব্যাঙ্গালোর থেকে সোজা এখানে জয়েন করলাম। আসার পরেই তোর খবর জানতে পারলাম, তাও আবার সিদ্ধার্থর কাছে। ওর সঙ্গেই গতকাল ক্যাফেতে দেখা হয়েছিল। তুই নাকি বিয়ে করেছিস। তা বন্ধু মহলে সব থেকে পরে বিয়ে করলি তুই। এত সুন্দর একটা বউ পেয়েছিস, সত্যি জাস্ট ভাবা যায় না। আচ্ছা, ফ্ল্যাটটা তো সুন্দর করে সাজিয়েছিস। পার্থও কিছু বলে না, পুষ্পও কিছু বলে না। এদিকে রান্নাঘর থেকে একটা পোড়া পোড়া গন্ধ ভেসে আসছে। কিছু একটা পুড়ছে মনে হচ্ছে। মেয়েটা বলতেই পুষ্পর টনক নড়ে। হ্যাঁ, হি বাবা! দৌড়িয়ে যায় পুষ্প রান্নাঘরে। জোরে হাড়ি পাতিল পড়ার শব্দ হয়। পার্থ ছুটতে যায়। কি হয়েছে? ইস, ই বাবা, হাত পড়ালে কি করে? ভাতের হাড়িতে ভাতটা লেগে গিয়েছিল, আর ফ্যান পড়ে গোটা জায়গাটা নষ্ট হয়ে গিয়েছে। তাই তুমি কিছু দিয়ে না ধরেই। ইস, কি যে করো! থাক থাক, ওসব থাক। তুমি খেয়ে যেতে পারবে না, বললে বেরোবে। হা হা, সে বাইরে থেকে খেয়ে নেবো। তোমার খাবারটাও পাঠিয়ে দিচ্ছি, আজ রান্না করতে হবে না। কি যে করো! পার্থ হাতের আঙুল দুটো নিয়ে মুখের ভেতর ঢুকিয়ে চুষছে। পুষ্প কান্না করছে। চুপ করে অনামিকা এমনভাবে দাঁড়িয়ে রয়েছে যেন ওকে কেউ দেখতেই পাচ্ছে না। বেশ কিছুক্ষণ সময়ের পর পুষ্প একটু সুস্থ হতে, সরি, আসলে বুঝতে পারিনি এমনভাবে। ঠিক আছে, আমি কিছু মনে করিনি। অনামিকা, তুই একটু বস। দেখছিস তোর এই অবস্থা। আমি ফার্স্ট এড বক্সটা নিয়ে আসি। না না, ফার্স্ট এড বক্স আনতে হবে না। তুমি চুপ করে বসো তো। বাহ, ভালো সংসারী হয়েছিস তো। কথাটা বলে অনামিকা। পার্থর মুখটা ফ্যাকাশে হয়ে যায়। সত্যি, তোর এখন কত বুদ্ধি হয়েছে, কি করে স্ত্রীকে আগলে রাখতে হয়। তুই সবটা শিখে গেছিস বল। তুই এসব কি বলছিস? না, কিছু না। তোর সাজানো গোছানো সংসার দেখে ভালো লাগলো রে। আচ্ছা, তুই বেরোবি তো? না, আজ আর বেরোবো না। দেখছিস তোর হাতটা পুড়ে গিয়েছে, তাই ওকে নিয়ে একটু ডক্টরের কাছে যাব। ডক্টরের কাছে যাবি? তাহলে আমি এখন আসি। আমার কার্ড রইল, তোর ফোন নাম্বার আমি সিদ্ধার্থর কাছ থেকে নিয়ে নিয়েছি। ফোন করিস, যোগাযোগ থাকবে, কথা হবে খুনি। এ কি, তুমি চলে যাবে কেন? বসো না, আমি একটু। না না, তোমার কিচ্ছু করতে হবে না। তোমার বর এখন তোমার সেবা করছে, এগুলো খুব ভালো জিনিস পুষ্প, এটা গ্রহণ করার চেষ্টা করো। অনামিকা চলে গেল। পার্থর মুখটা তখনও ফ্যাকাশে। পুষ্পরও
চোখে মুখের রং বদলে গিয়েছে। কিছুক্ষণ চুপ থেকে স্বামীর মুখের দিকে তাকিয়ে রইল। অনামিকা চলে যেতেই পার্থ দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিয়ে পুষ্পর কাছে এগিয়ে এলো। কি যে করো! ইস, হাতটার কি অবস্থা! মেয়েটা কে ছিল? বললে তো, ওটা আমার বান্ধবী। শুনলেই তো। ঘনিষ্ঠ বান্ধবী কেন বললে? পাগলি, গার্লফ্রেন্ড না। চলো তুমি ঘরে এসো। পুষ্প কিচ্ছু বলে না। দিন কয়েক পর পুষ্পর শরীর এখন বেশ ভালো। একটা কাজের লোক রাখা হয়েছে, সেই এসে রান্না বান্না করে, দেখাশোনা করে। পুষ্পরও সময় কাটানোর একটা মাধ্যম। পার্থ অফিসে খুব সকাল সকালই বেরিয়ে গিয়েছে। সকালে উঠে যেমনভাবে পুষ্পর দিন শুরু হয় তেমনই হলো। তাড়াতাড়ি উঠে দেবতার পায়ে আগে অর্পণ করা অর্ঘ্য, তারপর নিজের জন্য যাবতীয়। ও মাসি, আজকে ও কিছু খেয়ে যায়নি? না, আজকে বলল তাড়াতাড়ি বেরোবে, তাই। ও, যদিও সেই দিনের পর থেকেই পুষ্পর মনটা বেশ খারাপ। স্বামী অন্য কারোর সাথে মিশবে তাতে মেয়েদের কোনো আপত্তি থাকে না, কিন্তু সেই মানুষটি যদি স্বামীর প্রাক্তন হয় তখনই স্ত্রীর ঘোর আপত্তি। আর যাই হোক, স্বামী নামক বস্তুটিকে কারোর সাথে ভাগ করে নেওয়া যায় না, ওটা এমনই অধিকারের জিনিস। তার উপরে পার্থ যে কিনা এত ভালোবাসে পুষ্পকে, তার কাছ থেকে তো নয়। বৌদি, একটা কথা বলবো? হ্যাঁ বলো। দুদিন ধরে লক্ষ্য করছি, দাদাবাবু বেরিয়ে যাওয়ার পরই ওই জানলার কাছে একটা মেয়ে মানুষ দাঁড়িয়ে থাকে। দাদাবাবু ওর সাথে গাড়িতে করে ওঠে। পুষ্পর বুকের ভেতরটা কেঁপে ওঠে। কি, সত্যি বলছো? হ্যাঁ, আমি নিজের চোখে দেখেছি। ওই তো আজকেও গেছে, তোমায় কালকে দেখাবো খন। পুষ্পর মনে হাজারো প্রশ্ন এসে উকি দেয়। যেই দিন অনামিকা এসেছিল সেই দিন রাতেও জিজ্ঞেস করেছিল পুষ্প, মেয়েটা কে? আমার সত্যি বলো না, আমি কিছু মনে করব না। আরে পাগলি, ও আমার বান্ধবী, আর কিছু না। ওর সাথে আর কোনো সম্পর্ক নেই। তুমি মিথ্যে বলছো না তো আমাকে? আমি কিন্তু মিথ্যে কথা একদম সহ্য করতে পারি না। মিথ্যে বললে ঠাকুর পাপ দেয়, জানো তো। যদি আমার গার্লফ্রেন্ড হতো তোমাকে আমি বলেই দিতাম, ঠিক আছে? আমার কেউ না, ওটা বান্ধবী হতে পারে না। এই তোমার যেরকম হারুদা, তারপরে পচাদা, এরা। হো, আমি সরল সাদা সিধে বলে আমাকে আবার তুমি ঠকাচ্ছ না তো? আমার ঘাড়ে কটা মাথা আছে? হ্যাঁ, সরল সাদাসিদের থেকে সব থেকে বড় তুমি আমার বিয়ে করা বউ। তোমায় এত বড় মিথ্যে কথা বলার আমার ক্ষমতা নেই। সেই স্বামী আজ এত বড় একটা সত্য লুকোচ্ছে। খারাপ লাগে পুষ্পর। নিজেকে গাইয়া বলে আরো বেশি করে সে গালিগালাজ করে মনে মনে। সন্ধেবেলায় পার্থ ফিরে আসে। আজকে পার্থর মুডটা বেশ ভালো। পুষ্পর জন্য এক রাশ ফুল নিয়ে এসেছে। পুষ্প জানে গত বেশ কদিন ধরেই ওদের দুইজনের মধ্যে কেমন যেন একটা অজানা পাঁচিল উঠেছে। সেই পাঁচিল ভেদ করে আজ হয়তো আবার দুইজন এক হবে। কিন্তু কি গো, কোথায় গিয়েছিলে আজকে? কেন বলো তো? না, তোমার শার্টে লিপস্টিকের দাগ। কি লিপস্টিক? হ্যাঁ, এই যে। পাথর শার্টের পেছন দিকে লিপস্টিকের দাগ। যদিও সেটা ঠোঁটের দাগ না অন্য কিছু তা জানা নেই, তবে সেটা লিপস্টিক। কি করে বুঝলো ওটা লিপস্টিক? ও, আমি টিভি সিরিয়ালে দেখেছি ওভাবে লিপস্টিকের দাগ পড়ে। তোমার কোনো ঘনিষ্ঠ বান্ধবীর কাছে গিয়েছিলে বুঝি? আহ পুষ্প, কি শুরু করলে? বললাম তো অনামিকা আমার কোনো ঘনিষ্ঠ বান্ধবী নয়, জাস্ট বান্ধবী। এই তোমার। থাক, ছাড়ো। আমি গাইয়া বলে আমাকে অনেক কিছুই বলতে পারো, কিন্তু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এইটা আমি বুঝবো না। অতটা ছেলে মানুষ আমি নই। পুষ্প, আমি কি করে তোমাকে বিশ্বাস দেওয়াই বলো তো? আচ্ছা, আমি একটু অনামিকাকে ফোন করব, কথা বলবো, তুমি শুনবে? না না, ঠিক আছে। না না না, তোমার আমার মধ্যে দ্বন্দ্বটা কাটাতেই হবে, না হলে তুমি আমায় ভুল ভাবছো। আমি চাই না আমার সাজানো সংসারটা নষ্ট হয়ে যাক। না গো, তোমার মুখের কথাতেই ভরসা করলাম। তুমি যখন এতটা ভরসা করে বলছো তখন নিশ্চয়ই কিছু না। সত্যি বিশ্বাস করেছো আমাকে? হ্যাঁ, করেছি। তাহলে একটু জড়িয়ে ধরো। থাট, রাত হয়েছে নাকি? রাতে ধরবে তো? সত্যি তো? বলছি তো, ধরবো। সেই দিন রাতে বিছানায় শোবার সাথে সাথেই
স্বামী স্ত্রী একাকার হয়ে গিয়েছিল। পার্থ তো রেডি হয়েই বসেছে, কখন পুষ্প আসবে। সারা বিছানায় ফুল দিয়ে সাজিয়েছে। পুষ্পর জন্য একটা ম্যাক্সি কিনে এনেছে সে, ভিন্ন স্টাইলের, ভিন্ন আঙ্গিকের, নিত্য নতুন আধুনিকতার ছোঁয়া। সেই পোশাক পরে পুষ্প আয়নাতে যখন নিজেকে দেখেছে, নিজেই লজ্জা পেয়ে গিয়েছে। তারপর পার্থর কাছে গিয়ে পোশাকের আবরণ খুলতে জাস্ট কয়েক সেকেন্ড সময়। আজ অনেকক্ষণ পুষ্প পার্থর ওপরে, তারপর পার্থ পুষ্পর ওপরে। ভালোবাসার বন্ধনে আবদ্ধ দুটো শরীর। গোটা ঘরে উষ্ণতা ছড়িয়ে চলেছে প্রতি পদে পদে। আচমকাই পুষ্প বলে, অনামিকা, মেয়েটা কিন্তু খারাপ না, কিন্তু তোমার সাথে ওর সম্পর্কটা আমার কেমন যেন সন্দেহ হয়। এখনো তোমার সন্দেহ হয়? ঠিক আছে, আমি কালই ওর ফ্ল্যাটে তোমাকে নিয়ে যাব। না না, আমি কেন যাব? না যাওয়ার কি আছে? কদিন ধরেই তো ওর ফ্ল্যাটে আমি যাচ্ছি। কেন? পার্থ চুপ হয়ে যায় কথাটা বলে। তারপর বলে, না মানে দরকারি কাজে। তুমি তো শুনলে ও আমার অফিস জয়েন করেছে। ওকে সবটা বুঝিয়ে সুঝিয়ে দিতে হবে না? বুঝিয়ে সুঝিয়ে দেওয়ার জন্য বুঝি ফ্ল্যাটে যাওয়া দরকার? ওফ, তোমায় কি করে বোঝাই? আমার ল্যাপটপের কিছু তথ্য যেগুলো ওকে পাঠাতে হয়, অফিসের সময় সেগুলো করা যায় না। এমনকি বসই বলেছে আমাদের সব কিছু নিজেদের মধ্যে বুঝে সুঝে নিতে। ও, এইটুকুই বলে পুষ্প। তারপর রাত গাঢ় হয়ে আসে। পার্থ বলে, ঘুমিয়ে পড়ো এবার, রাত হয়েছে, সকালে উঠতে হবে। ঠিক আছে। সকালবেলা পুষ্প ওঠে। যেমন ভাবে দিনপাত শুরু হয় তেমন ভাবেই ঠাকুরের কাছে পুজো আচ্চা দিয়ে সেই ফুল স্বামীর মাথায় ঠেকিয়ে তারপর। আজকে মাসি আসেনি কাজ করতে, মেয়েটা পোয়াতি, তাই মায়ের কাছে এসেছে একটু আদর যত্ন পেতে। মাসি 2 দিন ছুটি ইচ্ছা করেই চেয়ে নিয়েছিল। পুষ্প বলে, আজকে খাবার তৈরি করতে একটু দেরি হতে পারে। কেন? না মানে মাসি আসেনি। ও, তোমার করতে হবে না তাহলে, আমি বাইরে থেকে খেয়ে নেব। হে বাবা, কেন? না, আমার খুব জরুরি দরকার, বিশ্বাস করো। আমি তৈরি হয়ে আসি, কেমন? তৈরি হয়ে আসে পার্থ। পুষ্প রান্নাঘরেই দাঁড়িয়েছিল। বলল, গরম ভাত হয়ে গিয়েছে, 2টো সিদ্ধ ভাত খেয়ে যাও, একটু ঘি, ডিম সিদ্ধ, আলু সিদ্ধ দিয়ে আমি করেছি। না না না, সময় নেই, আসি। পার্থ বেরিয়ে যেতেই পুষ্পর মনের ভেতরে দুমড়ে মুচড়ে ওঠে একটা সন্দেহ। মাসি বলেছিল একটা মেয়ে ছেলে এসে দাঁড়িয়ে থাকে। যদিও গতকাল রাতে পার্থ নিজেও স্বীকার করেছে যে সে অনামিকার ফ্ল্যাটে গিয়েছিল। সত্যিই হয়তো কোনো দরকারি কাজ থাকতে পারে, নাকি অন্য কিছু। আচ্ছা, পার্থ যদি মিথ্যে কথা বলে, পার্থর যদি পাপ লাগে। আজকে পুষ্প নিজেও তৈরি হয়ে নেয়। পার্থ ফ্ল্যাট থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে পুষ্পও চুপচাপ বেরিয়ে পড়ে। পার্থকে অনুসরণ করতে করতে এগোয়। পার্থ বাসে ওঠে, পুষ্পও ওঠে। যদিও পার্থ যেন তাকে দেখতে না পায় সেইভাবেই নিজেকে ঢেকে রেখেছে পুষ্প। একটা বিরাট বড় ফ্ল্যাটের সামনে এসে পার্থ থামে। যদিও পার্থর অফিস পুষ্প চেনে। এর আগে একদিন পার্থ তার স্ত্রীকে অফিসে নিয়ে গিয়েছিল বসের সঙ্গে দেখা করাবার জন্য। বস মানুষটি নেহাত ভোলা মহেশ্বরের মতোই সরল সাদাসিধে। খুব কথা বলেছিল পুষ্পর সাথে। পুষ্পর ঠাকুর দেবতা সম্পর্কে এত ভক্তি শুনে উনি আরো বেশি খুশি হয়েছিলেন। পুষ্পকে বলেছিলেন আমার মা পুজো করত, কিন্তু তোমাদের কাকিমা, বিশ্বাস করো, ওসবের ধার ধারে না। কিটি পার্টিতে বেরিয়ে যায়, পুজো আচ্ছা সন্ধে বাতি ওসব কিছুই না। কি যে বলেন স্যার, আর আমার ঘরে সবসময় ধূপধুনোর গন্ধ। ভালো তো, তুমি লক্ষ্মীমন্ত বউ পেয়েছ। এমন স্ত্রী পাওয়া এখনকার সময়ে ভাগ্যের ব্যাপার, বুঝেছ? খুব খুশি হয়েছিল পুষ্প, তাই বস মানুষটিকে ওর মনে ধরেছিল বেশ। আজ যেখানে এসে পার্থ দাঁড়িয়েছে সেটা কোনো অফিস নয়, সেটা একটা ফ্ল্যাট। পার্থ উঠে চলেছে সিঁড়ি বেয়ে। পুষ্প অনুসরণ করেছে তাকে। একটা সময় এসে পার্থ দাঁড়িয়ে পড়ে। বুঝতে পারছে হয়তো কেউ তাকে ফলো করছে, কিন্তু পুষ্প নিজেকে গা ঢাকা করে ফেলে। পার্থ ওপরে উঠতে থাকে। একটা দরজার সামনে এসে দাঁড়িয়ে পড়ে। অনেকটা ওপরে ওঠার পর ঘরটা কোন ঘর পুষ্প চিনে রাখার জন্য
কপালের থেকে একটু সিঁদুর নিয়ে ওই দেয়ালের মধ্যে স্ট্যাম্প মেরে যায়, যাতে পরবর্তীতে এসে নিজে এসে খুঁজে পেতে পারে। এমন জায়গায় লাগায় সচরাচর যেই জায়গা কারো নজরে পড়বে না। দরজায় কলিং বেল চাপার সঙ্গে সঙ্গেই অনামিকাকে দেখে পুষ্পর মনের ভেতরটা আরো বেশি খাখা করে ওঠে। অনামিকার পরনে খুব স্বল্প পোশাক পরা, বোঝাই যাচ্ছে তার স্বামী সকাল সকাল এসে অনামিকার সঙ্গে দেখা করে, তারপর হয়তো অফিসে যায়। সারাদিন এইভাবেই তার কাটে, আর রাত্রেবেলা পুষ্পর কাছে ফিরে যায়। পুষ্প মন থেকে মানতে পারে না, তার মনটা কষ্টে ফেটে পড়ে। সে কান্না করতে করতে অনেকটা বাড়ি ফিরে আসে। ঘরের ঘরকন্যা কাজ করে, যাবতীয় গোছগাছ করে, কিন্তু আচমকাই গ্যাস সিলিন্ডারের সামনে গিয়ে সিলিন্ডারটা অন করতেই তীব্র শব্দে ঘরটা ব্লাস্ট হয়ে ওঠে। তাড়াহুড়ো করে পুষ্প বেরিয়ে গিয়েছিল। দরজা জানালা খোলা থাকার কারণে গ্যাস কিছুটা বেরোলেও কিছুটা ঘরে থেকেই গিয়েছিল। ভর্তি সিলিন্ডার, পুষ্পর শরীরটা ছিটকে পড়ে বাইরে। ফ্ল্যাটের অনেকেই নাকি পুষ্পর ঘরের সামনে এসে দরজা খুলবার চেষ্টা করেছে, এমনকি ফ্ল্যাটের যে দারোয়ান সেও। কিন্তু পুষ্প বা পুষ্পর স্বামী কাউকেই নাকি তারা ফোনে পায়নি। তাড়াতাড়ি পুলিশ চলে আসে। পুষ্পকে ভর্তি করা হয়েছে নার্সিংহোমে। খবর পেয়ে পার্থও চলে এসেছে, ক্লান্ত আর বিধ্বস্ত অবস্থা তার। পুষ্পকে ভর্তি করা হয়েছে আইসিইউতে। তার শরীরের 80% পুড়ে গিয়েছে, কিছুটা হয়তো বেঁচে আছে। মুখ থেকে শুরু করে শরীরের প্রত্যেকটা জায়গা পুড়ে একেবারে কালো। মানুষটার শরীরটা চেনাই যাচ্ছে না। ডাক্তার 72 ঘন্টা সময় দিয়েছে, এরই মধ্যে যা হওয়ার হবে। গ্রামের বাড়িতে খবর পড়তেই পুষ্পর বাবা মা এবং শ্বশুর শাশুড়ি সকলে চলে এসেছেন তল্পি তল্পা গুছিয়ে নিয়ে। এসে যদিও পার্থকেই দোষারোপ করছেন। পার্থর বাবা বলেছেন, হবে না, ছেলে যে এরকম সেটা আমি তোমাকে আগেই বলেছিলাম নীলিমা। পই পই করে বলেছিলাম বৌমা আমার কাছেই থাক। না, ছেলেকে বিয়ে দিচ্ছি কি এমনি এমনি, বৌমাকে নিয়ে সংসার করবে। এবার বোঝো কি অবস্থা হলো। অন্যদিকে পুষ্পর বাবা মার তো কান্নাকাটির শেষ নেই। সারাদিন ঠাকুরের ছবির সামনে বসে হতে হয়ে কান্না করছে। পার্থরও ঘুম নেই, খাওয়া নেই। তার মনের মধ্যেও এক রাশ চিন্তা। সেই দিন অনামিকার ফ্ল্যাট থেকে বেরোনোর পথে সে কিছু একটা বুঝতে পেরেছিল, যেখানে মনে হয়েছিল পুষ্পর ছাপ রয়েছে। জ্ঞান ফিরেছে পুষ্পর। ডাক্তার এসে বলেছেন, আপনাদের প্রার্থনার জোর আছে, উনি আপাতত বিপদমুক্ত, তবে এক্ষুনি কিছু বলা যাচ্ছে না, আপনারা গিয়ে কথা বলতে পারেন। সবার আগে দেখা করতে যায় পার্থ। পার্থকে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে পুষ্প কেঁদে ফেলে। পার্থ ছুটতে আসে, এসে বলে, কান্না করছো কেন? তুমি যে সুস্থ হয়েছো এটাই আমার কাছে অনেক। আমার কাছে তোমাকে দেওয়ার মতো আর কিচ্ছু থাকলো না, আমার সব শেষ হয়ে গেল, সব। এখনো তুমি এই কথা বলছো? তুমি যে গোটা আস্ত আছো এটাই আমার কাছে অনেক। আমরা আবার নতুন করে শুরু করব। কি করে শুরু করব? কি করে? তুমি আমাকে মিথ্যে কথা বলেছো। মিথ্যে? কি মিথ্যে বলেছি? তুমি বলেছো অনামিকার সঙ্গে তোমার সম্পর্ক নেই, কিন্তু তুমি ওর ফ্ল্যাটে যাও, ওর সাথে থাকো, ও তোমাকে আদর করে না? তুমি যেভাবে আমাকে ভালোবাসো ওইভাবে ওকেও ঠিক ভালোবাসো, নাকি ওর দেহটা আমার থেকে আলাদা? হবে নাই বা কেন? ও শহরের মেয়ে, তোমার গার্লফ্রেন্ড, তাই। আমার গার্লফ্রেন্ড নয়। এগুলো কি বলছো পুষ্প? দাঁড়াও। পার্থ বেরিয়ে যায়, অনামিকাকে হাত ধরে নিয়ে আসে। অনামিকা দাঁড়িয়ে রয়েছে পুষ্পর সামনে। কি হয়েছে? ইস, কি অবস্থা পুষ্প, তুমি কি নাকে গ্যাসের গন্ধও পাওনি? পুষ্প মুখটা ঘুরিয়ে নেয়। পার্থ বলে, ওর বিহেভিয়ারের জন্য আমি সত্যি দুঃখিত, কিন্তু ও সন্দেহ করছে, ভাবছে তোর আর আমার কোনো সম্পর্ক আছে। তোর ফ্ল্যাটে ও আমাকে দেখে ফেলেছে। আমি তোকে বলেছিলাম না ফ্ল্যাট থেকে বেরিয়েই? এখানে মনে হচ্ছে পুষ্প এসেছিল। আমি ওর গায়ের গন্ধ চিনি অনামিকা। ওকে তুই এবার বল সত্যিটা, না হলে যে ও। অনামিকার চোখ দুটো জ্বলে ওঠে। সে বলে, সত্যি?
কি সত্যি বলবো পার্থ? যেটা সত্যি সেটা পুষ্প দেখে ফেলেছে, এরপরে আর কি সত্যি থাকতে পারে? এগুলো কি বলছিস অনামিকা? তোর মাথা ঠিক আছে? মা, মাথার না ঠিক থাকার কি হলো? তাছাড়া কয়েক মাস পর তো সবাই জানতেই পারবে আমার গর্ভে যে তোর সন্তান রয়েছে সেটা। ছি ছি পার্থ, তোকে পড়াশোনা করিয়ে শেষ পর্যন্ত। পেছনেই পুষ্প শ্বশুর শাশুড়ি দাঁড়িয়েছিল। পার্থ আকাশ থেকে পড়ে। এগুলো কি বলছিস অনামিকা? অনামিকা, তোর জ্ঞান আছে তো? তুই পুষ্পর সামনে এগুলো কি বলছিস? দেখ, আমি ওকে খুব ভালোবাসি, ওকে ছাড়া আমি। সেই তো তুই আমাকেও বাসিস। তোদের আমার সম্পর্কের কথা মনে নেই? সেই যে আমরা একসাথে কলেজে যেতাম, একসাথে কলেজ ক্যান্টিনে বসে খেতাম, তারপরে শ্যামদার ব্যাচে পড়তে যাওয়ার নাম করে হোটেল বুক করে। দু হাতে কান চাপা দিয়ে ঘর থেকে বেরিয়ে পড়লেন পার্থর মা। শ্বশুরমশাই অর্থাৎ পুষ্পর, উনি তো আগেই বেরিয়ে গিয়েছেন ছেলেকে গালমন্দ করতে করতে। এখন পুষ্পর বাবা মা এসে দাঁড়িয়ে এই কথা শুনে ওনারাও ভেঙে পড়লেন। অনামিকা বলেই চলল, তুমি যা দেখেছো পুষ্প, একদম ঠিক দেখেছো। সেই দিন আমি ওর জন্যই অপেক্ষা করছিলাম, না হলে আমি ওই রকম পোশাক পরে থাকি বলো? আসলে অনামিকা পুষ্পকে আগেই দেখেছে। পার্থ যখন বাস থেকে নেমে ঢুকছিল তখন জানলা দিয়ে অনামিকা সব দেখতে পেয়েছিল, আর এই কারণেই সে স্বল্প পোশাক পরেছিল, এতটাই স্বল্প যেটা স্বামী ছাড়া হয়তো তার সামনে থাকা যায় না। দরজা খুলে প্রথম যখন পার্থ দেখেছিল অনামিকাকে, তখন ঘরে ঢুকেই বলেছিল, কিরে, ন্যাংটো হয়ে ঘুরে বেড়াচ্ছিস কেন? জামা কাপড় নেই নাকি? কাচতে দিয়েছি, শুকোয়নি। বাবা, একসঙ্গে সব কাচতে হয়? যা গিয়ে পোশাক পরে আয়। কিন্তু এখন অনামিকা যা করলো তাতে পার্থরও কিচ্ছু করার নেই। পুষ্প, তুমি এক কাজ করো, তোমার তো শরীরটা এমনিই পড়ে গিয়েছে, এবার তুমিও ওর জীবন থেকে সরে যাও, তাহলেই 16 কলা পূর্ণ হয়ে যায়। ঠাস করে একটা চড় মারে পার্থ অনামিকার গালে। অনামিকা ফুপিয়ে কেঁদে ওঠে, বলে, এমন করতে পারলি তুই? তোদের আমার ভালোবাসা আমার গর্ভে বড় হচ্ছে, তুই এমন করতে পারলি তো? দাঁড়া, তোকে এবার কি করি আমি দেখছি। এই বলে কাঁদতে কাঁদতে অনামিকা ফ্ল্যাট থেকে বেরিয়ে গেল। ওদিকে পুষ্পর অবস্থা খারাপ হয়ে গিয়েছে। ডাক্তার এসেছে, বলছে আপনি প্লিজ একটু বাইরে যান। পেশেন্টকে উত্তেজিত করতে বারণ করেছিলাম আপনাকে। আপনি কি এমন বললেন বলুন তো? পুষ্প মারা যায়, নিঃশ্বাস বেরিয়ে গিয়েছে তার, যদিও তার চোখ দুটো যেন পার্থর দিকে স্থির। পুষ্প বলেছিল, তুমি আমাকে মিথ্যে বলো না তো? মিথ্যে বললে কিন্তু ঠাকুর পাপ দেবে। এখন মনে হচ্ছে সত্যিই ঠাকুর আছে, কিন্তু আমি তো ওকে মিথ্যে কথা বলিনি। আমার সাথে অনামিকার কোনো সম্পর্ক নেই, কিন্তু কোন পাপের জন্যে ঠাকুর আমাকে এত বড় শাস্তি দিল? আমি তো। পার্থ চুপ করে বসে রয়েছে হাসপাতালের কেবিনে। পুষ্পর বডি এবার দাহ করার সময়, যদিও পুষ্পর বাবা মা বলেছেন, মুখ পুরিটা তো মরলই, পুড়ে মরলো। এমন করে পুড়ে মরলো, আর পোড়ানোর দরকার নেই। ওর দেহটা আমাদেরকে দিয়ে দেন বেআই মশাই। আমাদের গ্রামের বাড়িতে ওর একটা মন্দির করার শখ ছিল। ওর বিয়ে হয়ে যাওয়ার পরে ওর বাবা রাজমিস্ত্রিকে খবর দিয়েছিল, মেয়ে যখন পুজোর সময় যাবে মন্দিরে পুজো দেবে, ওই ভিটেতেই না হয় মেয়েটাকে। বলে হাউ হাউ করে কেঁদে উঠলেন পুষ্পর মা। শ্বশুর শাশুড়ি সকলের চোখে জল। তুমি কিছু বলতে চাও? পার্থ বলল, তোমরা যা ভালো বোঝো করো, আমার কিছু বলার নেই। তা থাকবে কেন? মেয়েটাকে বিয়ে করে নিয়ে এলে, দায়িত্ব নিয়ে মেয়েটাকে ধরে রাখতে পারলে না। এবার তোমাকে আমি ত্যায্য পুত্র করব। তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। এগুলো কি বলছো তুমি? আমি ঠিকই বলছি নীলিমা, ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। চলো, জীবনে একটাই ছেলে আর একটাই মেয়ে পেয়েছিলাম, মেয়েটাও যখন চলে গেছে তখন এই ছেলে দিয়েও আমার কোনো কাজ নেই। এই বলে চলে গেলেন ওনারা। পুষ্পর বডিটাও চলে গেল। পার্থ চুপ করে বসে রইল হাসপাতালে। রাত ঠিক 12:30 নাগাদ অনামিকার ঘরে তখন রীতিমতো আলো জ্বলছে, নাচ গানের শব্দ ভেসে আসছে, ইংলিশ মিউজিক হচ্ছে, দরজার কলিং বেলের শব্দ। অনামিকার অফিসের বসের সঙ্গে গোপন মিটিংয়ে ব্যস্ত। অফিসের বস ওকে খবর দিয়েছিল
অনামিকাকে বলেছিল, তুমি আধুনিক মেয়ে, তুমি পারবে কাজটা করতে। কি কাজ? ওই পুষ্প বলে মেয়েটি, ওকে আমার খুব পছন্দ হয়েছে। তোমার কাকিমার মতোই স্বভাব ওর, পুজো আচ্চা করে। পার্থ ওর লায়ক নয়। তোমাকে এমন একটা কাজ করতে হবে যাতে পার্থ পুষ্প জীবন থেকে সরে যায়। আর পুষ্প যখনই একা হবে তখন আপনি কি করবেন স্যার? আমি আমার ছেলের বউ করে আনবো। খুব ভালো মেয়ে, অমন মেয়ে দেখা যায় না। তার জন্যে আমাকে কি করতে হবে? তুমি কাজটা করবে। আপনি তো জানেন স্যার, কোনো কাজই কোনো কিছুর বিনিময়ে হয় না। পার্থর সাথে আমার সাথে সম্পর্কটা বহু বছর আগের। পার্থকে জব্দ করব বলেই তো আমার শহরে আসা। তাহলে তো হয়েই গেল। না না, হয়নি। আমি কাজটা করার পরে আপনি আমাকে একটা ট্রিট দেবেন, হবে তো? নিশ্চয়ই হবে, কিন্তু দেখো যেন পুষ্পর কোনো ক্ষতি না হয়। পুষ্প যে মারা গিয়েছে খবরটা বস এখনো জানেন না। শুধু এইটুকুই জানেন যে পার্থ পুষ্প জীবন থেকে সরে গিয়েছে। অনামিকা দরজা খুলতেই পার্থকে দেখে ভয় পেয়ে যায়। হে কি, তুই? পার্থ ওকে ধাক্কা দিয়ে ঘরের ভেতর ঢোকে, দেখে এ বস বসে রয়েছে। বাহ, আমার সংসার নষ্ট করার পেছনে তার মানে তোরা দুজন দায়ী? তোরা দুজনে মিলে আমার পুষ্পকে? বসের কলার টেনে ধরে পার্থ। বস বললেন, এগুলো কি করছো তুমি? আমি তোমার বস। নিকুচি করেছে বসের। আমার বউটাকে মেরে, মানে পুষ্প মারা গেছে। কি? পুষ্প মারা গেছে? অনামিকাও খবরটা প্রথম শুনল। অনামিকা, তোমাকে তো আমি এই কথা বলিনি। কি কথা ছিল? আমার ছেলের বউয়ের সঙ্গে ওকে আমি ছেলের বউ করে আনবো। আর তুমি কি না, মানে এখানে কি চলছে? পার্থ মাথায় হাত দিয়ে বসে পড়ে। অফিসের বস বললেন, পুষ্পর সাথে তোমার যায় না। তুমি যেই ছেলে তার সাথে পুষ্পর মতো মেয়েকে মানায় না। ওকে আমার বাড়ির বৌমা করার জন্য অনামিকাকে আমি বলেছিলাম তোমার সঙ্গে সম্পর্কে জড়াতে, যাতে পুষ্প মনোকষ্টে তোমায় ছেড়ে দেয়। আর আমাদের ছেড়ে সম্পূর্ণ চলে গেল স্যার। এইবার এর খেসারত কে দেবে? অনামিকাকে তো আমি এ কথা শিখিয়ে দিইনি। ওকে যেভাবে কাজটা করতে বলেছিলাম সেভাবে ও তো করেনি, সম্পূর্ণ ভিন্নভাবে করেছে। তুমি ওর সাথেই বুঝে নাও। স্যার, স্যার আপনি এগুলো কি বলছেন স্যার? অফিসের বস গা বাঁচিয়ে বেরিয়ে গেলেন। পার্থ রক্তবর্ণ চোখে অনামিকার দিকে তাকিয়ে। অনামিকা বলল, দেখ দেখ দেখ, আমার কোনো অভিপ্রায় ছিল না। দেখ, আমি সত্যি বুঝতে পারিনি পুষ্প যে মরে যাবে। দেখ। পার্থ আবার একটা চড় মারে অনামিকার গালে। অনামিকা ছিটকে পড়ে। দেখ পার্থ, তুই আমাকে মেরে ভুল করছিস। দেখ, কোন পাপের প্রতিশোধ নিলি তুই? কোন পাপের? হ্যাঁ, কোন পাপের বল? তুই অমিতের সঙ্গে শুতিস, থাকতিস। শুধু অমিত কেন, রাহুল, পঙ্কজ, সবার সঙ্গে। আর সবটা গা ঢাকা দেবার জন্য তুই আমার নামটা ব্যবহার করতিস। আমি তোর বয়ফ্রেন্ড, তাই। আমি আদৌ ছিলাম তোর বয়ফ্রেন্ড? বল, ছিলাম না তো? আমি সবসময় চেয়েছিলাম বাবা মার পছন্দ করা পাত্রকে বিয়ে করতে। আমি তাই করেছিলাম। পুষ্পর সাথে আমার সময় ভালো কাটতো, দিন ভালো কাটতো, এমনকি ওর পুজো আচ্ছা আমি মেনে নিতে পেরেছি। কিন্তু আমার সেই পাপ এইভাবে যে ফল দেবে আমি সত্যি বুঝতে পারিনি। আজ তোকে না মারলে আমার শান্তি হবে না। তোকে মারবো, থানায় গিয়ে তারপর স্যালেন্ডার করব। হ্যাঁ হ্যাঁ, আমি পাপী। ভগবান আমাকে যা পাপ দেওয়ার দিক, তবে তোর মতো একটা কতপিটকে খুন করে। পার্থর হাত দুটো অনামিকার গলায়। পার্থর আঙুলের দাগ অনামিকার গলায় পড়ে। অনামিকা দম বন্ধ করে চোখ দুটো বিস্ফারিত হয়ে এই বুঝি মরবে, ঠিক এমন সময় পার্থর মাথার পিছনে ভারী কিছুর একটা শব্দ। পার্থ অনামিকার গলা ছাড়তে বাধ্য হয়। পেছন ঘুরে তাকিয়ে দেখে, কি সিদ্ধার্থ, তুই? হ্যাঁ, আমার স্ত্রীর গায়ে তুই হাত দিচ্ছিস? তোর সাহস তো কম না। মানে? বন্ধু, কাছের বন্ধুদের ফেলিওরটাকে মেনে নেওয়া যায়, কিন্তু সাকসেসটাকে নয়। মানে পুষ্পকে বিয়ে করে তুই এত খুশি থাকবি, আর আমি সালা বিপাশাকে বিয়ে করে হ্যাপি থাকবো না? ও সারাদিন আমাকে মুখে পিষবে, পায়ে পিষবে, আর তুই তোর এই গাঁইয়া বউটাকে নিয়ে সুখে সংসার করবি? এ তো আমরা মানতে পারি না। আমাদের সকলের প্ল্যান ছিল তোকে
আর পুষ্পকে আলাদা করা। প্ল্যান সাকসেসফুল হয়ে গিয়েছে। তোরা বেরিয়ে যাওয়ার পর তোর পকেটে থাকা সেই ডুপ্লিকেট চাবির নকল বার করতে আমার খুব একটা বেগ পেতে হয়নি, কারণ তুই অনামিকার কাছে কাজ করতিস, কোনো কোনো সময় দুপুরবেলাও থাকতিস। বস বলেছিলেন তোকে সব কাজ অনামিকাকে বুঝিয়ে দিতে। তা তোর প্যান্টের পকেট থেকে সেই চাবি বার করে সাবানের ছাপ নিয়ে তুলে আমি তোদের বাড়িতে গিয়ে ওই গ্যাস ওভেনটা অন করে রেখে এসেছিলাম। আমি বুঝতে পারিনি পুষ্প মরে যাবে, এটা ওর ভাগ্যের ব্যাপার। আর হতে পারে ওই যে বললি না পাপ, তোর পাপের ফল। বিপাশা আমাকে ডিভোর্স দেবে বলেছে, আর আমি অনামিকার সঙ্গে সংসার পাতবো বলে ঠিক করেছিলাম, কিন্তু এখন দেখছি। মানে সিদ্ধার্থ, এগুলো তুমি কি বলছো? সরি অনু, তোমাকে আমার খাওয়া হয়ে গেছে। এখন মনে হচ্ছে আমার কাছে আমার বউই ভালো। যেমন পার্থ এখন বুঝতে পারছে ওর গাঁইয়া বউটা পুষ্পর কথা। সিদ্ধার্থ বেরিয়ে আসে ফ্ল্যাট থেকে, আর বেরিয়ে আসার কয়েক সেকেন্ডের মাথাতেই ব্লাস্ট হয় ফ্ল্যাটের ভেতরে, কারণ ওখানে সে সিলিন্ডারটা অন করে দিয়ে এসেছিল। ফ্ল্যাট থেকে বেরিয়ে একটা সিগারেট ছুঁড়ে মেরেছিল। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে ফ্ল্যাটের সকলেই কেঁপে ওঠেন। বেরিয়ে সবার আগে সিদ্ধার্থই ফোন করে থানায়। পুলিশ আসে, কেস হয়, কিন্তু কারো বডি খুঁজে পাওয়া যায় না। বিপাশা, বিপাশা, এই তো, বলো। তোমার আজকে কিটি পার্টি নেই? হ্যাঁ ছিল, তবে তোমার সাথে তো আমার ডিভোর্স হয়ে যাবে, তাই ভাবলাম আজ আর কিটি পার্টিতে গিয়ে লাভ নেই, তোমার সাথেই সময়টা কাটাই। বাহ, তাহলে কি আমরা আবার? আচ্ছা, আমরা কি নতুন করে শুরু করতে পারি না সিদ্ধার্থ? জানো, মাথার উপরে কেউ একটা আছে, যাকে চোখে দেখা যায় না, কিন্তু পাপের ফল সে দেয়। কিরকম? এই দেখো না, তোমার বন্ধুটা কত ভালো ছিল ছেলেটা। কার কথা বলছো? পার্থসারথী? হ্যাঁ, পার্থ। পুষ্প বলে মেয়েটাকে বিয়ে করলো, কত হ্যাপি ছিল। এদিকে পার্থর জীবনের অতীত অনামিকা ফিরে এলো। পার্থ তার সাথে গোপনে থাকতো, ওর বেড শেয়ার করতো, ওর সঙ্গে হয়তো গোপন সম্পর্কও ছিল, কিন্তু ভগবান সেই পাপ সহ্য করতে পারলেন না। সবার আগে পুষ্পকে মুক্তি দিলেন, তারপর অনামিকাকেও আর পার্থকেও শাস্তি দিলেন। তাই ভগবান করিয়েছে? ও মা, তাছাড়া কে? আচ্ছা, আমরাও তো শুরু করতে পারি আবার নতুন করে সিদ্ধার্থ। কি দরকার বলো তো এসব ঝগড়া অশান্তি করে? ডিভোর্স দিয়ে তুমিও হ্যাপি হবে না, আমিও হ্যাপি হব না। সত্যি বলছি না? হ্যাঁ, একদম ঠিক বলেছ। কলিযুগে এসেও সত্যি ভগবান আছে, আর হ্যাঁ, অভিশাপেও ফল ফলে। শুধু শুধু কিছু না। সিদ্ধার্থ মনে মনে বলে, তখন ঈশ্বর সেই পাপের ফল দিতেন, আর এখন মানুষরূপী রাক্ষসেরা সেই পাপের ফল দেয়। কেমন লেগেছে আজকের গল্প? কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না বন্ধুরা। দেখা হবে খুব শিগগিরই আগামীকাল সম্পূর্ণ নতুন একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। আপনাদের সকলের উপস্থিতি একান্তভাবে কামনা করি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং একইভাবে সাহায্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।